1947 সাল পৃথিবীর বুকে নব্য একটি ভূখণ্ডের জন্ম হয়। নাম তার পূর্ব পাকিস্তান। তৎকালীন সময় এই নতুন দেশে মুসলিম লীগের অধীনে রাজনীতি করতেন মাওলানা আকরাম খান এবং খাজা নাজিমুদ্দিন। টাঙ্গাইলের প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ পদত্যাগ করার কারণে আসন শূন্য হওয়া একটি উপনির্বাচনে 2 দফায় মুসলিম লীগ প্রার্থীকে হারিয়ে দিয়ে মাওলানা ভাসানী এবং শামসুল হক জয়ী হন। কিন্তু তাদের দুজনের নির্বাচনের ফলাফলই অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরবর্তীতে তারাও এসে এই মুসলিম লীগ কর্মীদের সঙ্গে মিশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার কথা ভাবেন এবং পরবর্তীতে তারা একটি সভা ডাকেন। সেই সভার সভাপতি ছিলেন মাওলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান। সেই সভায় 23 জুন বিকালবেলা প্রায় 250 থেকে 300 লোকের উপস্থিতিতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী সেই দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1949 সালের 23 জুন। দলটির পূর্ণ নাম দেওয়া হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই দলটি গঠনের পর মাওলানা ভাসানীকে দায়িত্ব দেওয়া হয় একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করার জন্য। তিনি সকলের সাথে পরামর্শ করে একটি কমিটি ঘোষণা করেন। সেই নতুন কমিটির সভাপতি হলেন মাওলানা ভাসানী, সহসভাপতি হলেন আতাউর রহমান খান, আলী আমজাদ খান, আহমেদ আলী খান, সাকাওয়াত হোসেন ও আব্দুস সালাম খান। কমিটির সাধারণ সম্পাদক হলেন শামসুল হক। শেখ মুজিবুর রহমান তখন কারাগারে আটক থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এভাবেই প্রথম 40 জনের কমিটি গঠিত হয়। তবে পরবর্তীতে তাদের অনেকে আর আওয়ামী লীগের সাথে যুক্ত থাকতে পারেননি। পরের দিন 24 জুন আরমানিটোলা ময়দানে একটি জনসভা ডাকা হয়, কিন্তু তৎকালীন মুসলিম লীগের কর্মীরা সেই সভায় হামলা করেন। দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি থাকায় পরবর্তীতে কেউ কেউ আপত্তি করেন এবং এ নিয়ে দলের মধ্যে বেশ বিরোধ সৃষ্টি হয়। তখনকার সময় হিন্দু এবং মুসলিম আসনে আলাদা আলাদা নির্বাচন হতো। 1954 সালে জনগণকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে এই দলটি একটি অসাম্প্রদায়িক দল হবে। এ কারণে এই নাম নিয়ে বিভেদ সৃষ্টি হয় যে মুসলিম শব্দটি থাকবে কি থাকবে না। 1954 সালের নির্বাচনের পর 1955 সালে এ দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দেওয়া হয়। ফলে অমুসলিমরাও এই দলে যোগ দেওয়ার সুযোগ পায়। তবে পূর্ব পাকিস্তান শব্দ দুইটি বাদ পড়ে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে। 1964 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগ আবার পুনরায় গঠন করা হয়। তার 2 বছর পর 1966 সালের মার্চ মাসে আওয়ামী লীগের কাউন্সিলর মিটিংয়ে শেখ মুজিবুর রহমান প্রথম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এতে সাধারণ সম্পাদক হয়েছিলেন তাজ উদ্দিন আহমেদ। সেই নেতৃত্বের হাত ধরেই 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। অনেকের হাত ধরেই দলটি এগিয়ে আসে সামনের দিকে। একের পর এক সামরিক ঝুটঝামেলা থেকে রেহাই পেতে সামরিক আইন জারি করে পরে দলটি পুনরায় গঠন করা হয়। পরবর্তীতে জিয়া এরশাদ এদের শাসনের অবসানের পর দীর্ঘ 21 বছর পর রাজপথে লড়াই সংগ্রাম করে 1996 সালের 23 জুন প্রথমবারের মতো 5 বছর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। এরপর 2008 সাল থেকে 2014 সাল, 2014 সাল থেকে 2019 সাল মেয়াদে টানা 15 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধুর এই কন্যা। পরবর্তীতে 2024 সালে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আবারও দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা। ধারণা করা হয় 2024 সালের এই নির্বাচনটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের আগে যখন সমস্ত দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন হাসিনা সরকার প্রত্যেকটা দলকে বন্দি রেখে নির্বাচন করে। পরে জানা যায় হাসিনা অন্য দলের নেতাদেরকে টাকা দিয়ে স্বতন্ত্র নির্বাচন করার আদেশ দেন এবং এ আদেশ পালন না করলে জেল জুলুমের হুমকিও দেয় সে। একদলীয় নির্বাচন হলে বাইরের রাষ্ট্র থেকে চাপ আসবে, সেই ভয়ে তিনি এই কাজগুলো করেন। পরবর্তীতে টানা 4র্থ মেয়াদ সহ 5মবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয় শেখ হাসিনা। বাংলাদেশে পরপর 4 বার প্রধানমন্ত্রী হওয়ার এবং 5 বার প্রধানমন্ত্রী থাকার নজির আর কারো নেই। একমাত্র হাসিনা সরকারই যিনি ভোট চুরি করে রাজত্ব করে গেছেন 16 বছর, যা সার্বজনীন স্বীকৃত। তবে 2024 সালের কিছু পদক্ষেপ হাসিনা সরকারের জন্য কালো রাত হয়ে দাঁড়ায়। নির্বাচন হয় 7 জানুয়ারি 2024। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নিয়ম অনুযায়ী জানুয়ারি থেকেই শুরু হয় শিক্ষার কার্যক্রম। নির্বাচনের কারণে কিছুদিনের জন্য বন্ধ রাখা হয় শিক্ষা প্রতিষ্ঠান। নির্বাচন শেষে যখন পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়, শিক্ষার্থীদের হাতে আসে নতুন বই। এ বইয়ের মধ্যে সমকামিতা, যৌন নিপীড়নমূলক কুশিক্ষা, নারী পুরুষের অবাধ মেলামেশা সহ ইসলাম ধর্ম বইয়ে মূর্তির ছবিও জুড়ে দেয় তারা, যা মুসলিম সমাজ মেনে নিতে পারেনি।
পরবর্তীতে একই বছরে জুন মাসে হাসিনা সরকার ভারত সফর করে 9টি চুক্তিতে স্বাক্ষর করে, যার মধ্যে সবচেয়ে বড় চুক্তি ছিল রেল প্রকল্প বাস্তবায়ন। অর্থাৎ বাংলাদেশের ভেতর দিয়ে পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গে যাবে ভারতের এই ট্রেন। ভারতের একটি ছোট্ট ভূখণ্ড পার হয়ে নেপাল এবং ভুটান যেতে মাত্র 18 এবং 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাওয়া সম্ভব, কিন্তু ভারত সরকার তা বাংলাদেশকে দেয়নি। ওদিকে ফারাক্কা বাঁধ, মংলা বন্দর, তিস্তা, মুহুরী ইত্যাদির কথা আমাদের কারো অজানা নয়। এছাড়াও বর্ডারে ফেলানি সহ হাজার হাজার লোককে গুলি করে হত্যা করে ভারতীয় সেনারা। 2015 থেকে 19 সাল পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশ ভারত সীমান্তে 1.5 শতাধিক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত 5 বছরে গড়ে প্রতি 12 দিনে একজন বাংলাদেশি হত্যার শিকার হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। আর এই 2020 সালের জানুয়ারি মাসেই অন্তত 12 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে। আবরার ফেলানির কথা ভুলে যাবার নয়। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও বাংলাদেশের মধ্যে প্রভাব খাটায়। র এর বিষয়টি নিয়ে মুখ খোলাতে হাজার হাজার আলেমকেও কারাবন্দী সহ রিমান্ড ভোগ করতে হয়। এই গোয়েন্দা সংস্থা র এর সব থেকে বড় প্রভাব বুঝতে পারা যায় হাসিনার পতনের দিন রাত্রে। কারণ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা র সহ যত ভারতীয়দেরকে হাসিনা চাকরির আসনে বসিয়েছিলেন তারা মুখ থুবড়ে পড়ে। এতে তারা দিক বিদিক গুলি ছুটতে থাকে। 7 জুলাই 2024-এ শুরু হয় কোটা আন্দোলন। বাংলাদেশ ছাত্রদের মেধার উপর অগ্রাধিকার না দিয়ে শুধু কোটাধারী এবং যারা মোটা অঙ্কের ডোনেশন দিতে পারে তাদেরকেই চাকরির আসনে বসানো হয়। এতে ক্ষুব্ধ হয় মেধাবী শিক্ষার্থীরা, তারা আন্দোলন শুরু করে। এই আন্দোলনে হাসিনা ছাত্রদেরকে রাজাকার বলে গালি দেয়। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এতে ছাত্ররা আরও ক্ষুব্ধ হয়ে আরও বড় পরিসরে আন্দোলন চালিয়ে যায়। আন্দোলনের তীব্রতা দেখে হাসিনা পুলিশকে গুলি করার অনুমতি দেয়। হাসিনার অনুমতি পেয়ে পুলিশ শতাধিক ছাত্রছাত্রীর প্রাণ ঝরায় এবং আহত করে কয়েক হাজার। গুলি করে বোমা মেরে কারফিউ দিয়েও যখন আন্দোলন থামানো যায়নি, তখন হাসিনা কোটা সংস্কার করতে বাধ্য হয়। যেখানে আগে মুক্তিযোদ্ধাদের কোটা ছিল 70%, তা সংস্কার করে মেধার উপর কোটা করা হয় 93%। 5% মুক্তিযোদ্ধাদের, 2% প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য। কোটা সংস্কার ছাত্ররা মেনে নেয় না। এ ব্যাপারে ছাত্ররা বলে, যদি সরকার কোটা সংস্কার করবেনই তাহলে কেন এত হত্যাকাণ্ড চালালেন, কেন এত প্রাণ ঝরালেন? পরবর্তীতে ছাত্রছাত্রীরা আরও কয়েকটি দাবি করে কোটার দাবিকে ঘুরিয়ে দিয়ে মোড় দেয় 9 দফা আন্দোলনে। এতে হাসিনা সরকার ক্ষুব্ধ হয়ে জঙ্গি, রাজাকার, সন্ত্রাস ইত্যাদি গালি দিয়ে আবারও শুরু করে গুলি ছোড়া এবং কারাগারে আটক করা। একদিনের মধ্যে সারা বাংলাদেশে প্রায় 7,000 লোক কারাগারে আটক করে পুলিশ। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মরদেহ উদ্ধার করা হয়, যার সংখ্যা আনুমানিক কয়েক হাজার। এ মর্মে একটি প্রতিবেদনে 67টি গণকবরেরও সন্ধান পাওয়া যায়। ইন্টারনেট কানেকশন সহ সমস্ত নেট সিস্টেম বন্ধ করে দেয় সরকার। এতে 9 দফা দাবির মোড় ঘুরে দাবি চলে আসে 1 দফায়। এই 1 দফা দাবিতে সরকার পিছু হটতে বাধ্য হয় এবং 5 আগস্ট 2024 সাল বেলা 2:30টার সময় রাষ্ট্রপতির হাতে ক্ষমতা হস্তান্তর করে নিজের বোন শেখ রেহনাকে নিয়ে হাসিনা পালিয়ে ভারতে চলে যান। পতন ঘটে হাসিনা সরকারের। মানুষ মুক্তি পায় মাফিয়া সরকারের হাত থেকে। ইতিহাস থেকে চিরতরে মুছে যায় আওয়ামী লীগ দলটার নাম। হাসিনার পতনে আনন্দে উল্লাসে ফেটে পড়ে ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণ। দিনটা উল্লাসে কাটালেও ভয়াবহতা নেমে আসে রাত্রে। হাসিনার পতনে মুখ থুবড়ে পড়ে হাসিনার ভারত থেকে আনা সেনারা এবং আওয়ামী লীগের বিভিন্ন শাখার পাতি নেতারা। তারা মসজিদ মন্দির ভাঙচুর সহ এলোপাতাড়ি গুলি করে ওই রাতে হত্যা করে প্রায় কয়েক শতাধিক মানুষ। আহত হয় অনেকেই। বিশেষ করে মন্দিরে আক্রমণ করা হয় যাতে করে ভারত বাংলাদেশের মধ্যে একটা কলহের সৃষ্টি হয়। কিন্তু সচেতন নাগরিকরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে সারা রাত পাহারা দেয় মন্দির। তবে যাই হোক, হাসিনার পতনে বাংলাদেশের সবাই খুশি। এ যেন বাতাসে এক বিষ মিশেছিল, আজ তার বিনাশ হলো। সবাই আজ মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। শেষমেশ আমিও গোলাম হোসেনের তালে তাল মিলিয়ে বলতে চাই, অহংকার করে টাইটানিক জাহাজই টিকতে পারেনি, আর তোমার তো নৌকা মিয়া।